একটা জিনিস আমার খুবই মনে হয়, অনেকেরই হয়তো মনে হয় যে শ্যামা প্রসাদ আর সুভাষ বোস, যারা আমাদের দেশের সবচেয়ে বড় নেতা, প্রকৃত নেতা, দেশবাসীর স্বার্থে, মানুষের স্বার্থে, তাদের দুজনকেই অনেক লড়াই করতে হয়েছে। এবং শ্যামা প্রসাদকেও দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করেছেন। হ্যাঁ, ওনাকে একটা দাঁড়িয়ে দেওয়া হয় উনি হিন্দুত্ববাদ, অর্থাৎ অন্য জাতির মানুষের বিরোধী। আচ্ছা, তাই যদি হতো তখন তাহলে আমাদের নজরুল ইসলাম, আমাদের সবার প্রিয় নজরুল ইসলাম, যখন প্রচন্ড আর্থিক কষ্টে পড়েছিলেন এবং ওনার এখানে কন্ট্রাক্ট গুলো যখন সব বন্ধ হয়ে যাচ্ছিল, তিনি দিতে পারছিলেন না শরীর খারাপের জন্য, মানে হার্ট দেনার জন্য ওনার খুবই খারাপ অবস্থা হয়েছিল ওনার এবং ওনার ফ্যামিলি, এবং উনি প্রচন্ড অসুস্থ। সেই সময় কিন্তু শ্যামাপ্রসাদ দাঁড়িয়েছিলেন, একমাত্র শ্যামাপ্রসাদ। তার আগে গভর্নমেন্টের কাছে অনেক আবেদন নিবেদন করেছিলেন, নজরুল ইসলাম ঘোরাঘুরি করেছিলেন, ফজলুল হক একবার শুনেও ছিলেন, শুনে আবার ভুলেও গেছিলেন। পরের বার যখন দেখা করতে গেছিলেন, ফজলুল হক মানে ওনাকে হয়তো চিনতে পেরেছেন কিন্তু ব্যাপারটা ভুলে গেছিলেন। তা সেই দিন বাই চান্স ওনার সঙ্গে শ্যামাপ্রসাদের দেখা হয়েছিল। শ্যামাপ্রসাদ সব শুনে সেই দিনই ব্যবস্থা নিয়েছিলেন এবং সেই যুগে 40-এর দশকে উনি কিন্তু 500 টাকা নিজের থেকে নজরুলকে দিয়ে দিয়েছিলেন এবং ওনার স্বাস্থ্যোদ্ধারের জন্য ওনার এবং ওনার ফ্যামিলি রাঁচিতে না, হ্যাঁ মধুপুরে, সেখানে ঘর ভাড়া করে থাকার জন্য উনি সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছিলেন, সমস্ত খরচা দিয়ে। এবং নজরুল 2-1 দিনের মধ্যে চিঠিও লিখেছিলেন যে এই ব্যবস্থাটা না হলে তিনি আর সেরে উঠতে পারতেন না। তাই এই হচ্ছেন আমাদের শ্যামাপ্রসাদ, যিনি কিনা সাম্প্রদায়িক, আমরা দাঁড়িয়ে দিতে খুব পছন্দ করি। স্বাধীন দেশে যখন আইন প্রণয়নের পার্লামেন্টে বিতর্ক চলছে, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট উইদাউট ট্রায়াল, সেই সময় আমাদের আগে তিনি প্রতিবাদ করতে উঠলেন, তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যারা প্রচন্ড অনুপ্রাণ, যাকে তার যারা ভক্ত, তারাও এই কথাটা শুনতে ক্ষিপ্ত হয়ে যাবেন যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট স্বাধীন দেশে চলতে পারে না। স্বাধীন দেশের নাগরিকের মৌলিক অধিকার হচ্ছে বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের অধিকার। তার অধিকার রয়েছে তার বক্তব্যকে তুলে ধরা, তার কণ্ঠ রোধ করা উচিত নয়, তার কণ্ঠ রোধ করা সমীচীন নয়, এবং তাকে অকারণে উইদাউট ট্রায়াল, বিচার ছাড়া গ্রেপ্তার করা, আটক রাখা, এটা কখনোই চলতে পারে না। সুতরাং তার যে গণতান্ত্রিক চেতনা কত ছিল, আমরা এখানে সেটা দেখতে পাই।
থাকবেন আমাদের কলেজে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাডাম, এবং সঙ্গে থাকছেন আমাদের একাডেমিক কমিটির কনভেনার ম্যাডাম চলে আসুন, এবং আইকিউএসি কমিটির কনভেনার। চন্দ্রিমা ম্যাডাম এবং একই সঙ্গে এই প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গীত পরিবেশন করতে সায়ন शांति शांति। এবার মাল্যদান করবেন ডক্টর অরিন্দম দত্ত, অধ্যক্ষ বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়। মাল্যদানের পরে আমি স্যার ম্যাডাম দুজনকে অনুরোধ করবো, স্যার আপনারা। সুনিতা বলেছেন ম্যাডাম। এবার ডক্টর মন্দিরা ঘোষ, আইকিউএসি কনভেনার ডক্টর চন্দ্রিমা কর্মকার, ডক্টর উত্তম কুমার সর্দার, মৌমিতা বিশ্বাস। My esteemed colleagues, dear students, a very good morning to all of us. Today we have gathered to pay our respectful tribute to one of modern India's most influential nation builders, Dr. Shyama Prasad Mukherjee, a visionary leader, an eminent educationist, a constitutional thinker, and a patriot whose life was dedicated to the ideals of national unity, cultural confidence, and public service. পরবর্তীকালে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়ে। বর্তমানে স্যার সেখানেই তার কর্মজীবনে আসীন আছেন, আর সেখানেই কর্মরত আছেন স্যার। ইংরেজি এবং বাংলাতে তিনি লেখার ক্ষেত্রে সমান দক্ষ। বিভিন্ন পত্র পত্রিকায় তার প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যেমন আলোচনা চক্র, পরিচয়, 12 মাস, ইতিকথা, নিষ্পলক,
সোশ্যালিস্ট পার্সপেক্টিভ, ওয়েস্টল্যান্ড ইন্টারন্যাশনাল জার্নাল, প্রক্সিস ইত্যাদি আরও অনেক পত্রপত্রিকায় তার বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হয়েছে। তার গবেষণাধর্মী গ্রন্থ ইন সার্চ অফ এ ড্রিম, ভূপেন্দ্র দত্ত, বাঙালির উজ্জ্বল এক পূর্বতারা। তার গবেষণার বিষয় হচ্ছে ভারতীয় রাষ্ট্র দর্শন। এমন একজন পণ্ডিত ব্যক্তিকে আমরা আমাদের মধ্যে আজ পেয়েছি। আমরা সত্যি গর্বিত, সমৃদ্ধ। তার বক্তৃতা এবার আমরা শুনবো। স্যারকে অনুরোধ করবো তার ভাষণ দেওয়ার জন্য। দুটো পরস্পর বিরোধী বক্তব্য, একদল তার সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে বলে যে তিনি হচ্ছেন পশ্চিমবাংলার জনক, হিন্দু বাঙালির পরিত্রাতা, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর এক দল সঙ্গে সঙ্গে নেমে পড়েন এবং একটা তকমা দিয়ে দেন যে তিনি হচ্ছেন সাম্প্রদায়িক একজন মানুষ এবং তিনি কোনোভাবেই পশ্চিমবঙ্গের স্রষ্টা নন। এখন এই দুটো পরস্পর বিরোধী বক্তব্য তার সম্বন্ধে রয়েছে। উনি আমাদের ছেড়ে চলে গেছেন, তার মৃত্যু অত্যন্ত রহস্যজনক, সেটা আমরা জানি। 1953 সাল, আজকে প্রায় 73 বছর অতিক্রান্ত। আজকে দাঁড়িয়ে যখন আমার মনে হয় আমরা যখন তার মূল্যায়ন করব, আমরা সমাজবিজ্ঞানের ভাষায় যাকে বলি একটা ক্রিটিক্যাল ডিস্টেন্স থেকে উচিত আমাদের এই বৌদ্ধিক চর্চাটা করা এবং নির্মোহভাবে যতটা সম্ভব ইতিহাস থেকে যা তথ্য পাওয়া যায় তার বিশ্লেষণ করে শ্যামাপ্রসাদ সম্পর্কে আমাদের একটা মূল্যায়ন করার বোধহয় সময় এসেছে। এখন এই দুটো আমার আমার বক্তব্যটা আমি মূলত তিনটি ভাগে আলোচনা করব। প্রথম পর্ব সেটা হচ্ছে যে তার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গড়ে ওঠা পর্ব। দ্বিতীয় পর্ব সেটা হচ্ছে প্রশাসক হিসেবে শ্যামাপ্রসাদের ভূমিকা। সেটা হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে, বা তিনি যে সময় একসময় ছিলেন পশ্চিমবঙ্গটা বাংলা আইনসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং যে হক শ্যামা মন্ত্রিসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1941 সালে, সেই মন্ত্রিসভার অর্থ দপ্তরের মন্ত্রী হিসেবে তার কি ভূমিকা। আর আরেকটি পর্ব হচ্ছে স্বাধীন ভারতবর্ষে খুব অল্প সময়কাল হলেও তিনি ছিলেন শিল্প এবং সরবরাহ মন্ত্রী, সেই সময় তার কাজের ভূমিকা। আবার কেউ কেউ বলেন যে তিনি হচ্ছেন পুরোপুরি একজন সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী চিন্তাবিদ। আমরা এই তিনটেকে যদি এক সূত্রে বাঁধি, এই তিনটি যে আমি কথা বললাম, তাহলে আমাদের প্রথমেই একটু তার রাজনৈতিক চিন্তা গড়ে ওঠার যে উপাদানগুলি সেগুলোর দিকে একটু ফিরে দেখতে হবে। আমরা যখন সমাজবিজ্ঞান চর্চা করি, আমরা একটা বিষয়ের উপর খুব গুরুত্ব দিই, আলোকপাত করি, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির রাজনৈতিক যে চিন্তা সেটা গড়ে ওঠার ক্ষেত্রে তার সামাজিকীকরণ, যাকে ইংরেজিতে বলে সোশ্যালাইজেশন, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই সোশ্যালাইজেশনের অন্যতম একটি মাধ্যম হল পরিবার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, হুগলি জিরাটের যে মুখোপাধ্যায় পরিবার, যারা পরবর্তীকালে ভবানীপুর নিবাসী হন, এবং তার পিতৃদেবকে আমরা প্রত্যেকেই জানি, স্যার আশুতোষ। তার ব্যক্তিত্ব, প্রবল ব্যক্তিত্ব, এবং পাশাপাশি তিনি শিক্ষার্থী। পরিবারে তার একটা কঠোর নিয়মানুবর্তিতা, অনুশাসন
সেটা কিন্তু ছিল না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের লেখা থেকে পাওয়া যায় তাদের বাড়ির ছেলে মেয়েদের বিকেল 5টার পরে বাড়ির বাইরে থাকার অধিকার ছিল না, এবং ওই কোনো কিছু কাজ, স্কুল পালিয়ে অন্য জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদিগুলো করার সাহস তাদের হতো না। এই কঠোর নিয়মানুবর্তিতা কিন্তু তার রাজনৈতিক যে মূল্যবোধ সেটা গড়ে তোলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই কারণেই বলছি, আমরা যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বেশিরভাগ মানুষজনই ছিলেন নিরামিষাশী, একমাত্র শ্যামাপ্রসাদ এবং স্যার আমিষ ভক্ষণ করতেন। তা এইগুলো হচ্ছে কি তার একটা ক্যাথলিসিটি ছোটবেলা থেকেই তার মধ্যে তৈরি হয়েছিল। পরবর্তীকালে তিনি একজনের সান্নিধ্য পেয়েছিলেন যিনি তাকে রাজনীতির আঙিনায় আসতে অনেকটা উদ্বুদ্ধ করেছিলেন। তিনি হচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা পরম পূজ্যপাল স্বামী প্রণবানন্দ মহারাজ। তিনি বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, সেটাও কোট করে এখন অনেক কথা বলা হয়, সেই কারণে আমি ওনার পুরো বক্তৃতাটা দেখেছি। উনি বলেছিলেন যে এই হতভাগ্য, নিপীড়িত, লাঞ্ছিত হিন্দু বাঙালিদের দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে গেলাম। এইটা নিয়ে পরবর্তীকালে সমালোচকরা বলেছেন হিন্দু বাঙালি মানে, উনি কিন্তু এখানে কোনো, তারপরে যে কথাটা বলেছিলেন স্বামী প্রণবানন্দ মহারাজ, সেটাকে আমরা বাদ দিয়ে দিই। উনি বলেছিলেন আমি এখানে কোনো সাম্প্রদায়িক জায়গা থেকে কথাটা বলছি না, সাম্প্রদায়িকতাকে আমি ঘৃণা করি। আমি বলছি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন তারা রবিবার চার্চে গিয়ে উপাসনা করে, সেখানে কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই। মুসলিম সম্প্রদায়ের মানুষজন মসজিদে গিয়ে উপাসনা করেন, সেখানে কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই। হিন্দু ধর্মের মধ্যে এত উচ্চ নিচ ভেদাভেদ কেন? এই ভেদাভেদ ঘুচিয়ে হিন্দুদের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ করার কাজে আপনাকে ব্রতী হতে হবে। অর্থাৎ আমরা এখন সোশ্যাল সায়েন্সের যে আইডেন্টিটি পলিটিক্সের কথা বলি না, আত্মপরিচিতির রাজনীতি, অনেকটা এটা সেই রকম আমরা বলতে পারি। যতটা না একে যদি আমরা কমিউনাল হিসেবে দাঁড়িয়ে দিই, আমার ঠিক এটা সাম্প্রদায়িক বলাটা বোধহয় একটু ভেবে দেখার দরকার আছে, আমাদের এটা মূল্যায়নের দরকার আছে। কিন্তু এই সহিষ্ণুতা তার ভেতর ছিল, যেটা কিন্তু তার ধর্মীয় ক্ষেত্রেও আমরা, মানে ধর্মীয় সহিষ্ণুতার ক্ষেত্রেও আমরা পেয়ে থাকি। তাহলে যে মানুষ 1940 সালে ভারত ভাগের বিরোধিতা করছেন, সেই মানুষ 46 পরবর্তীকালে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে কেন? এখানে ইতিহাসের অধ্যাপিকাদের আমি দেখতে পাচ্ছি, তারা আমার চেয়েও ভালো জানে যে 46 সালে 16ই আগস্টের পর থেকে বাংলার রাজনীতির দ্রুত জটিল থেকে জটিলতর চেহারা নেয়। ক্যালকাটা গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর দাঙ্গা, আরো বিভিন্ন জায়গায় যে দাঙ্গা, এই দাঙ্গা বিধ্বস্ত বাংলায় দুটি সম্প্রদায়ের মধ্যেকার সম্পর্ক ক্রমে তিক্ত থেকে তিক্ততর হয়ে ওঠে। পারস্পরিক অবিশ্বাস, কেউ কাউকে বিশ্বাস করে না। এরও একটি পরিস্থিতিতে রাজনীতির যারা মানে কারবারি, তারা ওই খোলা জলে মাছ ধরার চেষ্টা শুরু করে। কি সেই চেষ্টা হয়? জিন্না সাহেব যে কথা বলেছেন, যে ডাইরেক্ট অ্যাকশন নিতে যেটা বলেছিলেন যে পাকিস্তান আর কোনো উপায় নেই, এবার আমাদের প্রত্যক্ষ সংগ্রামে যেতে হবে। এবং প্রত্যক্ষ সংগ্রাম কেন? পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রাম। তার সুরে সুর মিশিয়ে সুরাবর্তী, লিয়াকত আলী, এদের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বাংলাকে যুক্ত রেখে পাকিস্তানের সঙ্গে বাংলাকে যুক্ত করা।
যদিও একটা উদ্যোগ ওই সময় হয়েছিল, সোহরাওয়ার্দী, কিরণ শঙ্কর রায়, শরৎ বসু এদের নেতৃত্বে, ফজলুল হক এদের নেতৃত্বে একটা অখণ্ড বাংলা গঠনের পরিকল্পনা হয়েছিল। কিন্তু আপনাদের বলি, এই অখণ্ড বাংলার পরিকল্পনার মধ্যে কিন্তু মুসলিম লীগের একটা অন্য ধরনের মনোভাব ছিল। শরৎ বসুরা চেয়েছিলেন অখণ্ড বাংলার, তারা ঠিক করবে সেখানকার মানুষজন যে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক কিরকম হবে। সোহরাওয়ার্দীর পরিকল্পনা ছিল এই অখণ্ড বাংলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা। এবং আপনাদের তথ্যগতভাবে বলে রাখি, এটা সেরকমভাবে আলোচিত হয়নি, এই ডাইরেক্ট অ্যাকশন ডের একটা প্ল্যান সোহরাওয়ার্দীরা যেটা করেছিলেন মুসলিম লীগ, সেই প্ল্যানটা যে কোনোভাবেই হোক অন্য একজনের হাতে পৌঁছায়। তিনি হচ্ছেন বউবাজার নিবাসী হরেন্দ্রনাথ ঘোষ। সেই যে প্ল্যান ছিল, সেই প্ল্যান বড় ভয়াবহ। সেখানে ছিল হাওড়া ব্রিজকে ধ্বংস করা, গঙ্গার এপার থেকে ওপার সীমানা টেনে দিয়ে পুরোটা পাকিস্তানের অন্তর্ভুক্ত করা ইত্যাদি বিভিন্ন বিষয়। সেই প্ল্যানটি পেয়েই, নকশাটি পেয়েই হরেন ঘোষ তখনকার যিনি কলকাতা কর্পোরেশনের মেয়র তখন নরহরি, উনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, বিশিষ্ট নাগরিক, বিধানচন্দ্র রায়ের কাছে উনি সেই নকশাটি দেন। পরবর্তীকালে তার জেরে হরেন ঘোষকে এই দাঙ্গার শিকার হতে হয় এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। ইতিহাসে সেই প্রমাণ রয়েছে। কিন্তু সেই নকশা কি ছিল সেটা আর পরে ভালো করে জানা যায়। ইতিহাসে তো এরকম অনেক কিছুই থাকে যা উচ্চারিত হয় না, সেরকমই একটি বিষয়। কিন্তু সোহরাওয়ার্দীদের যে ইচ্ছা ছিল বা এই অখণ্ড ভারতের পেছনে তাদের যে লক্ষ্য ছিল, সেটা ছিল পাকিস্তানের সঙ্গে তাকে যুক্ত করা। সেই সময়, এটা বলছি ওই দাঙ্গা বিধ্বস্ত কালে, তখন বাংলাকে নিয়ে সেরকম কারোর মাথা ব্যথা নেই। চক্রবর্তী রাজা গোপালাচারী পরিষ্কার বললেন যে ভারত ভাগ করতে হবে, ভারত ভাগের পথে যদি পাঞ্জাব আর বাংলা কাটা হয় তাহলে এই দুটোকে বাদ দিয়েই ভারত ভাগ হবে। মানে বাংলা বা বঙ্গবাসীদের অবস্থা তখন একটা প্রশ্ন চিহ্নের মুখে। এখন অনেকেই বলেন যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, সেখানে তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা ভোট ছিল ভারতীয় হিন্দু মহাসভা। যে 58-21 ভোট হয়েছিল, 58 জনের মধ্যে 55 জন ছিলেন কংগ্রেসের প্রার্থী, একজন হিন্দু মহাসভার প্রার্থী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আর 2 জন কমিউনিস্ট পার্টির প্রার্থী জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্ম। এই ভোটাভুটিতে পশ্চিমবঙ্গ, মানে যে ভারতের অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ যে তৈরি হবে সেই সিদ্ধান্ত হয়েছে। তাহলে তিনি যদি তার একার ভোটে কি যায় আসে, এই প্রশ্নটা অনেকে তোলে। প্রশ্নটা এখানেই তার গুরুত্ব, এবং এখানেই শ্যামাপ্রসাদের ভূমিকা। একটা জনমত গড়ে তুলতে হয়, তো এই জনমত গড়ে তোলার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর একটা বিষয় যেটা আমরা সচরাচর করি না, সেটা হচ্ছে 3রা জুন মাউন্টব্যাটেন প্ল্যান বেরোয়। সেই 3রা জুনের প্ল্যানে ভারত বিভাগের কথা বলা হয় এবং বঙ্গ বিভাগের কথার বিষয় যেটা বলা হয়েছিল, 3টি ভাগে ভোটাভুটি হবে এবং বাংলার পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চল যে কোনো একটি ভাগের মানুষজনই যদি বঙ্গ বিভাগের পক্ষে রায় দেয় তাহলে সেটা গৃহীত হবে। মাউন্টব্যাটেনের এই সিদ্ধান্ত 3রা জুন হয় 1947-এ,
আর 1947-এর মে মাসে মাউন্টব্যাটেনকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা দুপাতার চিঠি লেখেন। সেই চিঠিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কথাটি লেখেন সেটা হচ্ছে হিন্দু বাঙালিদের, তখন প্রথম ওর কথাতে হিন্দু কথাটা লিখছেন, হিন্দু বাঙালিদের কোনো জিজ্ঞাসাবাদ ছাড়া তাদের পাকিস্তানে অন্তর্ভুক্ত করা চলবে না। এক্ষেত্রে দরকার হলে হিন্দু অধ্যুষিত অঞ্চলে মানুষজনের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়ে সংখ্যাগরিষ্ঠের ভোটে যে সিদ্ধান্ত গৃহীত হবে তাকেই গ্রহণ করতে হবে। শুধু সেখানেই তিনি ক্ষান্ত হন। এপ্রিল মাসে তারকেশ্বরে, যে কারণে আমাদের প্রধানমন্ত্রী এসেই তারকেশ্বরে গিয়েছিলেন, তারকেশ্বর থেকে সভা করলেন, এই তারকেশ্বরে সেই সময় হিন্দু মহাসভার একটি কনফারেন্স হয়েছিল। তাতে এনসি চ্যাটার্জি ছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন, প্রমুখরা ছিলেন। সেখানে তারা এই পশ্চিমবঙ্গের দাবি উত্থাপন করেন প্রকাশ্য, এবং এই বিষয়ে জনমত তৈরির জন্য তিনি বিভিন্নভাবে প্রচার চালাতে থাকেন। তাতে কাজও দেয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কারণ তারপরে 1947-এর মে মাসে কংগ্রেসের যারা কলকাতা কর্পোরেশনের সদস্য বিধানচন্দ্র রায় এবং কিরণ শঙ্কর রায়ের নেতৃত্বে তারা সরকারের কাছে মেমোরেন্ডাম দেন যে পশ্চিমবঙ্গের হিন্দুদের কে মূল বাংলা থেকে পৃথক করে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা দিতে হবে। এবং বুদ্ধিজীবীদের একটা দল, সেই দলের মধ্যে ছিলেন মেঘনাথ সাহা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ছিলেন যদুনাথ সরকার, এরা প্রমুখরা, তারাও একটা তাদের স্বাক্ষরিত চিঠি সরকারের কাছে দেন, যেখানে তারা দাবি তোলেন যে পশ্চিমাঞ্চল, বাংলার পশ্চিমাঞ্চলকে নিয়ে একটি আলাদা রাজ্য গঠন করতে হবে এবং সেটি ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। এই কাজে কিন্তু শ্যামাপ্রসাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সুতরাং আমরা বলতে পারি এটা ঠিক কথা, যদি ভোটের দিক থেকে বিচার করি তাহলে শ্যামাপ্রসাদের একটি ভোট ছিল হিন্দু মহাসভা। কিন্তু তার জন্য যে ভিত্তিটা প্রস্তুত করতে হয়, সেই ভিত্তি প্রস্তুতটা কিন্তু করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এক্ষেত্রে তার একটা বিরাট অবদান রয়েছে। শেষ একটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে ভারত স্বাধীন হওয়ার পরে পণ্ডিত জওহরলাল নেহরু আমন্ত্রণে, এবং তিনি শ্যামাপ্রসাদকে আমন্ত্রণ জানান যে প্রথম যে ক্যাবিনেট তৈরি হয় সেই ক্যাবিনেটের সদস্য হওয়ার জন্যে, এবং নেহরুর ডাকে সাড়া দিয়ে শ্যামাপ্রসাদ এই মন্ত্রিসভায় যুক্ত হন শিল্প এবং সরবরাহ মন্ত্রী। শ্যামাপ্রসাদ ছিলেন শিক্ষামন্ত্রী, তিনি তার সঙ্গে শিল্পের খুব একটা যোগাযোগ থাকার কথা নয়, কিন্তু শিল্পমন্ত্রী হিসেবে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন চিত্তরঞ্জন লোকোমোটিভে, যেটি সেই সময় প্রবাসী পত্রিকায় তার পুরোপুরি একটা রিপোর্টিং হয়েছিল। সেখানে তিনি কতগুলো কথা বলেছিলেন, আমার মনে হয় আজকের দিনেও সেগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথম যেটি বলেছিলেন সেটি হচ্ছে যে শিল্প হচ্ছে যে কোনো রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি, এবং শিল্প সমৃদ্ধ রাষ্ট্র তখনই হবে যখন শিক্ষার অগ্রগতি ঘটবে। শিক্ষার পাশাপাশি, এই প্রথাগত শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল এডুকেশন এর উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, ভোকেশনাল এডুকেশনের উপর গুরুত্ব দিতে হবে, এবং
দেশকে স্বয়ংভর করে তোলার জন্য কেবলমাত্র বড় শিল্প করলে চলবে না, ক্ষুদ্র কুটির শিল্প, কৃষি নির্ভর শিল্পকে উন্নত করতে হবে। তবেই একটা সমৃদ্ধশালী রাষ্ট্রের ভিত্তি তৈরি করা সম্ভব। আজকে যখন প্রণব বর্ধনের মতো অর্থনীতিবিদরাও বলেন ক্ষুদ্র কুটির শিল্প, কেবলমাত্র ভারী শিল্পের উপর গুরুত্ব দিলে চলবে না, ক্ষুদ্র কুটির শিল্পের উপর গুরুত্ব দিতে হবে। এবং আমাদের মতো এরকম কৃষিভিত্তিক দেশে এইভাবে যদি ক্ষুদ্র কুটির শিল্প তৈরি করা যায়, তাহলে গ্রামের উন্নয়ন হবে এবং ওই যে ঘুরে ফিরে স্বয়ংভরতা, সেই স্বয়ংভরতা সম্ভব হবে। এই কথা কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। আর আরেকটি বিষয় যেটি লাস্ট কথা বলে শেষ করব, গণতন্ত্র প্রিয় মানুষ শ্যামাপ্রসাদ, গণতান্ত্রিক মানুষ। এটাও কিন্তু আমাদের মনে রাখা দরকার। এই কথা যিনি বলছেন, তিনি যখন পার্লামেন্টের সদস্য, শ্যামাপ্রসাদও সেই সময় পার্লামেন্টের সদস্য, দুজনের মধ্যে বাদানুবাদ লেগেই থাকতো, কিন্তু তৎসত্ত্বেও তিনি জীবনের প্রান্ত বেলায় এসে পৌঁছে বলেছেন কথা। তিনি হচ্ছেন বিশিষ্ট সংসদ বক্তা পণ্ডিত হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলছেন, স্বাধীন দেশে যখন আইন প্রণয়ন নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলছে, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট উইদাউট ট্রায়াল, সেই সময় আমাদের আগে যিনি প্রতিবাদ করতে উঠলেন তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যারা প্রচন্ড অনুগ্রাম, মানে যাকে তারা মানে তার যারা ভক্ত, তারাও হয়তো অনেকে এই কথাটা শুনলে ক্ষিপ্ত হয়ে যাবেন যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট স্বাধীন দেশে চলতে পারে না। স্বাধীন দেশের নাগরিকের মৌলিক অধিকার হচ্ছে বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের অধিকার। তার অধিকার রয়েছে তার বক্তব্যকে তুলে ধরা, তার কণ্ঠ রোধ করা উচিত নয়, তার কণ্ঠ রোধ করা সমীচীন নয়, এবং তাকে অকারণে উইদাউট ট্রায়াল, বিচার ছাড়া গ্রেপ্তার করা, আটক রাখা, এটা কখনোই চলতে পারে না। সুতরাং তার যে গণতান্ত্রিক চেতনা কত উন্নত ছিল আমরা এখানে সেটা দেখতে পাই। আজকে আবারও বলছি, আজকে তার 125 বছরের চলছে, তার জন্ম বর্ষ চলছে, তার 125 বছরের মানে চলছে, এবং তার মারা যাওয়ারও 72-73 বছর অতিক্রান্ত। আজকে দাঁড়িয়ে আমার মনে হয় সময় এসেছে নির্মোহভাবে ইতিহাস থেকে তথ্য তুলে এনে বিশ্লেষণ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা পূর্ণাঙ্গ মূল্যায়ন করা, তার প্রতি দেবত্ব আরোপ করাও যেমন আমি বলব উচিত নয়, তাকে তার চূড়ান্ত কঠোরভাবে সমালোচনা করা, কোনো বিষয় না ভালো করে তলিয়ে না দেখে, সেটাও বোঝা উচিত নয়। সুতরাং আমি আশা করব আমরা শ্যামাপ্রসাদ সম্পর্কে নতুনভাবে মূল্যায়ন করব এবং ভারতবর্ষে একজন বিশিষ্ট স্টেটসম্যান, রাষ্ট্রনেতা হিসেবে আমরা তাকে নিঃসন্দেহে মনে রাখব। ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, সে কারণে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। নাম বাড়া, রবীন্দ্রনাথের যে কোনো প্রথাগত ডিগ্রির দরকার হয় না, সেইটা বুঝতে আমাদের বাঙালিদের সবচেয়ে বেশি দেরি হয়েছিল। কিন্তু বুঝতে পেরেছিলেন রবীন্দ্রনাথের মতন বক্তব্য আর কেউই রাখতে পারবেন না। কে? শ্যামাপ্রসাদ। কেন? তিনিও ছিলেন প্রকৃত একজন গুণী মানুষ। তো একটা জিনিস আমার
খুবই মনে হয়, অনেকেরই হয়তো মনে হয় যে শ্যামা প্রসাদ আর সুভাষ বোস, যারা আমাদের দেশের সবচেয়ে বড় নেতা, প্রকৃত নেতা, দেশবাসীর স্বার্থে, মানুষের স্বার্থে, তাদের দুজনকেই অনেক লড়াই করতে হয়েছে। এবং শ্যামাপ্রসাদকেও দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করেছেন। হ্যাঁ, ওনাকে একটা দাগিয়ে দেওয়া হয় উনি হিন্দুত্ববাদী, অর্থাৎ অন্য জাতির মানুষের বিরোধী। আচ্ছা, তাই যদি হতো তাহলে আমাদের নজরুল ইসলাম, আমাদের সবার প্রিয় নজরুল ইসলাম, যখন প্রচণ্ড আর্থিক কষ্টে পড়েছিলেন এবং ওনার লেখালেখির কন্ট্রাক্টগুলো যখন সব বন্ধ হয়ে যাচ্ছিল, উনি লিখতে পারছিলেন না শরীর খারাপের জন্য, মানে ধার দেনায় ডুবে ওনার খুবই খারাপ অবস্থা হয়েছিল ওনার এবং ওনার ফ্যামিলি, এবং উনি প্রচণ্ড অসুস্থ। সেই সময় কিন্তু শ্যামাপ্রসাদ দাঁড়িয়েছিলেন, একমাত্র শ্যামাপ্রসাদ। তার আগে গভর্নমেন্টের কাছে অনেক আবেদন নিবেদন করেছিলেন, নজরুল ইসলাম ঘোরাঘুরি করেছিলেন, ফজলুল হক একবার শুনেও ছিলেন, শুনে আবার ভুলেও গেছিলেন। পরের বার যখন দেখা করতে গেছিলেন, ফজলুল হক মানে ওনাকে হয়তো চিনতে পেরেছেন কিন্তু ব্যাপারটা ভুলে গেছিলেন। তা সেই দিন বাই চান্স ওনার সঙ্গে শ্যামাপ্রসাদের দেখা হয়েছিল। শ্যামাপ্রসাদ সব শুনে সেই দিনই ব্যবস্থা নিয়েছিলেন এবং সেই যুগে 40-এর দশকে উনি কিন্তু 500 টাকা নিজের থেকে নজরুলকে দিয়ে দিয়েছিলেন এবং ওনার স্বাস্থ্যোদ্ধারের জন্য ওনার এবং ওনার ফ্যামিলির রাঁচিতে না, হ্যাঁ মধুপুরে সেখানে ঘর ভাড়া করে থাকার জন্য উনি সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছিলেন, সমস্ত খরচ খরচা দিয়ে। এবং নজরুল 2-1 দিনের মধ্যেই চিঠিও লিখেছিলেন যে এই ব্যবস্থাটা না হলে তিনি আর সেরে উঠতে পারতেন না। তাই এই হচ্ছেন আমাদের শ্যামাপ্রসাদ, যিনি কিনা সাম্প্রদায়িক। আমরা দাগিয়ে দিতে খুব পছন্দ করি, কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আমি কত চিন্তা ভাবনা করি, আমি কত গভীরে ঢুকি যে কোনো সাবজেক্টে, সেটা প্রমাণের সহজতম উপায় কাউকে কিছু নিয়ে দাঁড়িয়ে দেওয়া। ঠিক দেখুন, দেখো আমাদের সুভাষ বোস কংগ্রেস থেকে বেরিয়ে গেলেন কেন না, উনি 1 বছরের মধ্যে এত পরিকল্পনা, মানে প্ল্যানিং, একেবারে একজন প্রকৃত শিক্ষিত বুদ্ধিমান লোকের থেকে যেটা আশা করা যায় সেটা উনি করেছিলেন। এত যোগ্য লোক কংগ্রেসে আর কেউ ছিল না। এবার সেটা হজম করতে পারলো না বাকি লোকেরা। তারা দেখলো, বাবা এত কাজ করবে লোকটা, তাহলে এই তো প্রধানমন্ত্রী হবে এবং ভবিষ্যতে এই তো তাহলে মানে মর্যাদাটা পাবে, সকলের হচ্ছে অ্যাট্রাকশনটা ইনিই কেড়ে নেবেন, কাজেই একে এসব করতে দেওয়া যাবে না। ঠিক একইভাবে হিন্দু মহাসভা থেকে আমাদের শ্যামাপ্রসাদ কিন্তু অনেক কিছু পরিকল্পনা জমা দিয়েছিলেন যে কিভাবে মানুষের উপকার হবে, দেশের উন্নতি হবে। ঠিক তাকে বিরোধিতা করা হলো। যে কোনো কাজের লোক, বুদ্ধিমান লোক সারা পৃথিবীতে, আমাদের দেশে হয়তো একটু বেশি, যেখানেই তারা কিছু করতে গেছেন তার সহযোগিতার থেকে বিরোধিতা কিন্তু বেশি পেয়েছেন। যেসব দেশে সেটা হয়নি তারাই এগিয়ে গেছে এবং আমাদের মতো দুর্ভাগা দেশগুলো কিন্তু পিছিয়ে গেছে। হিন্দু মহাসভা থেকে তো উনি বেরিয়ে চলে এলেন। তখন উনি একটা জনসংঘ, হ্যাঁ, একটা, যেটা পরবর্তীকালে বিজেপি হয়েছে, কারণ ওই ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আর কি, কংগ্রেসের বিরুদ্ধে যখন অন্যান্যরা এক হলো তখন সেইটার নাম দেওয়া, ওই তার মধ্যে ওই জনসংঘ ছিল। তা সেখান থেকে ওই বিজেপি প্রতিষ্ঠিত হলো হচ্ছে 1980 সালে। তো তারপরে আমরা দেখেছি যে অকংগ্রেসি এসেছে আমাদের দেশে, কি হয়েছে না হয়েছে সবই আমরা জানি। আর সাম্প্রদায়িক ওনাকে আরেকটা কারণেও বলা হয়, কারণ উনি মুসলিম লীগ বিরোধী ছিলেন। মুসলিম লীগ কিন্তু দলটারই যে বিরোধী তা নয়, তাদের যে সাম্প্রদায়িক অ্যাক্টিভিটি সেইটার উনি বিরোধী ছিলেন। কারণ এই যারা সংখ্যায় কম, সংখ্যালঘুদের জন্য ভাবছে বলে তারা কিন্তু তাদের জন্য কিছুই তো করেইনি, উল্টে অসংখ্যালঘুদের অনেক ক্ষতি করেছে এবং দেশভাগ
এই প্রস্তাবটা তো মুসলিম লীগেরই ছিল। স্যারও বলেছেন যে তার সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিলেন কিন্তু শ্যামাপ্রসাদ। তো দেশভাগ কতটা প্রয়োজন ছিল, হ্যাঁ সেটা তো অনেক তর্কের বিষয়, কিন্তু যেই চুরিটা করা হয়েছিল সেটা হচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে মানুষের সংখ্যা এবং বাকিদের যে সংখ্যা, সেই রেশিওতে পাকিস্তান আর ভারত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। পাকিস্তানের ভাগে কিন্তু অনেক বেশি জমি দিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে অবশ্যই পশ্চিমবঙ্গ ইনক্লুডেড ছিল। হ্যাঁ, সেইটা শ্যামাপ্রসাদ স্যার বিস্তারিতভাবে এই বিষয়ে বলেছেন, আর কিছু বলার নেই, যে যাতে পশ্চিমবঙ্গটুকু অন্তত যেখানে ম্যাক্সিমাম লোক হচ্ছে হিন্দু, তাদেরকে যাতে বাঁচিয়ে রাখা যায় ভারতে রেখে, সেই চেষ্টা উনি করেছিলেন। এবং বাঁচিয়ে রাখার কথাটা আমরা সবাই জানি, পাঞ্জাব এবং বাংলা এই দিকে মানুষ সবচেয়ে বেশি খুন হয়েছে, অবশ্যই সেই সময় হিন্দুরা হয়েছে, কিন্তু পাকিস্তানকে শুধু হিন্দু মেরেই ক্ষান্ত হয়েছে কখনো সেটা না, ইতিহাস তা বলে না। ৭১-এর যুদ্ধের আগে কিন্তু নির্বিশেষে আওয়ামী লীগ বলে সে হিন্দু হোক মুসলিম হোক, এরা কিন্তু প্রচন্ড অত্যাচার করে মেরেছে। আর যখন এখানে দাঙ্গা হলো, নোয়াখালীর দাঙ্গা, কলকাতায় যে হিন্দু নিধন হলো, তখন কিন্তু তার আগেই স্যার ওটা উল্লেখ করেছেন, একটা সোহরাবর্দীর নেতৃত্বে একটা মানে ঘৃণ্য একটা ষড়যন্ত্র হয়েছিল, শুধু হাওড়া ব্রিজ উড়িয়ে দেওয়া নয়, টালা জলে বিষ মিশিয়ে সব মানুষকে মেরে দাও, কারণ বোম মেরে তো এত মানুষকে মারা খুব মুশকিল, এবার হচ্ছে বিষক্রিয়া করে সবাইকে মেরে দাও। তা সেই হরেন ঘোষ মহাশয়ের মানে তৎপরতায়, কারণ একটা কাগজ পেয়ে সেটা পড়ে দেখে এত কাজ করার লোকও তো কম থাকে না, ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। ডালার জলে ভেসে গেলে আজকে কি হতো, আমরা কেউই থাকতাম না, যাই হোক জন্মাতাম না। তো সেইখানে উনি বাংলা ভাগে বলছি ভারত ভাগে এখানে দাঙ্গা হাঙ্গামা এইসব দেখে কিন্তু উনি সেই পথে সমর্থন করেছিলেন, যদিও এই বাংলাটাকে এখানে রেখে, সেটা বিস্তারিত আমরা শুনেছি। আর আরেকটা, উনি তো নেহেরুর জন্য হচ্ছে দিল্লিতে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, হ্যাঁ ওনাকে ডেকে রাখা হয়েছিল, তার মানে সেখানেও আমরা খেয়াল করতে পারি যে উনি কত বড় একজন কাজের লোক ছিলেন, যে কিছু কাজের লোক তো দরকার, তাই না? নেহেরু যতই চান যাই চান আর কি, কাজের লোকের হিসাবে কিন্তু উনি নির্বাচন করেছিলেন শ্যামাপ্রসাদকে। শ্যামাপ্রসাদ কংগ্রেসের বিরোধিতা করেছিলেন, শ্যামাপ্রসাদ এমনকি ভারত ছাড়ো আন্দোলনেরও বিরোধিতা করেছিলেন, সেটা আমরা জানি, কিন্তু পরবর্তীকালে সেটা থেকেও বেরিয়ে এসেছিলেন। কারণ ওই যে স্যারও বলেছেন যে উনি ছোটবেলা থেকেই একটু মানে লেখালেখি পড়াশোনার মাধ্যমে হচ্ছে সব কাজ এগিয়ে নিয়ে যেতে চাইতেন, হ্যাঁ সেটা মারপিট করে নয়, দাঙ্গা হাঙ্গামা করে নয়, সেই জন্য উনি করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন বিরোধিতা করেছিলেন। আবার যখন তাদের সেই ছেলেপুলেদের ওপর যখন পুলিশি নির্যাতন হলো, আবার তাদের হয়েও লেখালেখি করেছিলেন। এই হলেন আমাদের শ্যামাপ্রসাদ। আর দেশভাগের পরে জম্মু ও কাশ্মীর আমরা জানি, সেই সমস্যা তো এখনো আছে, পাকিস্তান মনে করে ওটা ওদের, হ্যাঁ এইটাও কিন্তু এইটা তৈরি করা। তারপর লিয়াকত আলী খান তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার, আর আমাদের হচ্ছে নেহেরু, এই দুজনে মিলে একটা প্যাক্ট করেছিলেন, চুক্তি, সেটা এই কাশ্মীরের উপরে, ঠিক আছে, কাশ্মীরের উপরে না, ওটা কাশ্মীরের যারা ছিলেন তারা করেছিলেন। এইটা হচ্ছে যে সংখ্যালঘুদের হচ্ছে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হবে, নেহেরু লিয়াকত প্যাক্টের এটাই ছিল মূল বক্তব্য। এইবার হচ্ছে যে দুই দেশে যেখানে দেখা যাচ্ছে অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুরা, সেখানে আরো যদি সংখ্যালঘুদেরকে বাঁচানোর জন্য আইন করা হয়, প্যাক্ট করা হয়, তাহলে তাদের দ্বারা নির্যাতিত লোকেদের উপর নির্যাতন আরো বাড়বে, সেইটা উনি তীব্র বিরোধিতা করেছিলেন।
আপাত দৃষ্টিতে যারা অত গভীর চিন্তা ভাবনা করেন না তারা ভাববেন ওরে বাপরে একটা সংখ্যালঘুদের রক্ষার জন্য একটা প্যাক্ট হলো, সেটারও উনি বিরোধিতা করছেন। কিন্তু কারণটা এটাই ছিল, আমরা দেখেছি শিখরা কিভাবে মরেছে এবং পরবর্তীকালেও পাকিস্তান মানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানেও কিভাবে হিন্দুদের পার্সেন্টেজ কমেছে, সেটা তো অত্যাচারের জন্যই, তাই না? অত্যাচারিত না হলে তো দেশভাগের সময় যে পার্সেন্টেজ ছিল সেটা থাকা উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। ততটা দূরদর্শী ছিলেন আমাদের শ্যামাপ্রসাদ। মানে উনি তেমন মানুষ ছিলেন না যিনি হচ্ছে আহা বেশিরভাগ লোক এটা বলছে তাহলে ওই দিকে থাকলেই আমার সুবিধে। উনি কখনো নিজের সুবিধের কথাটা ভাবেননি, মানুষের সুবিধের কথা ভাবেননি, এবং ওনার জীবন শেষ হয়েছিল মানুষের কথা ভেবেই এবং এই প্রতিবাদ করে। সেটা হচ্ছে কাশ্মীরে হচ্ছে কাউকে যেতে হচ্ছে স্পেশাল পারমিশন লাগবে, কাশ্মীরের রাজাদের পারমিশন লাগবে, হ্যাঁ। আর ওখানে বাইরে থেকে মানে ভারত থেকে কেউ গিয়ে বসতি করতে পারবে না, জমি কিনতে পারবে না। এটা হচ্ছে 370 ধারা, তাই তো? সেই 370 ধারা অনুযায়ী হচ্ছে এইটা ছিল, হ্যাঁ। কিন্তু শ্যামাপ্রসাদ এটার তীব্র বিরোধিতা করেছিলেন। বিরোধিতা এত দূর করেছিলেন যে উনি বলেছিলেন, অ্যানাউন্স করেছিলেন যে আমি কাশ্মীরে যাব এবং স্পেশাল পারমিশন ছাড়া, এবং তিনি সেটা গিয়েও ছিলেন। এবার নেহেরু আর কাশ্মীরে তখন কে জানি, হ্যাঁ ফারুক আবদুল্লাহ, এদের দুজনের মধ্যে ঠিকই ছিল যে এ বেটাকে এবার শেষ করো, অনেক হয়েছে, হ্যাঁ। সেই জন্য ইন্ডিয়াতে থাকাকালীন মানে বেরোনোর আগেই তো গ্রেপ্তার করার কথা, কারণ দুই গভর্নমেন্টের মধ্যেই এই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, সেটা কিন্তু করলেন না। কেন না? তাহলে ভাবমূর্তি, নেহেরুর ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাবে। নেহেরু ছেড়ে দিলেন, যা তুই চলে যা বলে ওইখানে গিয়ে ওনাকে সেই যে বন্দি করলো আর ছাড়লই না, এবং রাখলো কোথায়? একটা চিলেকুঠরির মতন ছোট্ট ঘরে, একটা পাহাড়ের উপরে, জনমানব শূন্য, চিকিৎসাধীন। উনি ঘরের বাইরে একটু হাঁটাচলা করতে চেয়েছিলেন, কারণ ওনার হার্ট প্রবলেম ছিল, শ্বাসকষ্টের মানে সুরাহার জন্য, সেটা পর্যন্ত ওনাকে অ্যালাউ করা হয়নি। এবং উনি ক্যাবিনেট মিনিস্ট্রি মানে মন্ত্রীপদ ছেড়েছিলেন, কিন্তু এমপি তো ছিলেন। জওহরলাল নেহেরু সেই সময় কাশ্মীরে গিয়েও ছিলেন, হ্যাঁ, কিন্তু একবার দেখা করে খোঁজ পর্যন্ত নেননি। নিতে হবে কেন? উনি তো জানতেন যে ওনাকে খারাপভাবে রেখে মেরে ফেলা হবে। যাই হোক, এইটা কিন্তু এখন প্রচুর আসছে, কাজেই এটা লুকোচুরি মানে তার মৃত্যুটা অজানা কি করে হলো, সুভাষ বোসের মতন চাপা দিয়ে রাখা, সেই সময় বোধহয় পেরিয়ে গেছে। কাজেই উনি শেষ পর্যন্ত মানুষের জন্য প্রতিবাদী হয়ে উনি কিন্তু মৃত্যুবরণও করেছিলেন। সেই 370 ধারা উঠিয়ে দেওয়া হয়েছে 2019 সালে। 19 সালে এখন তো আমাদের স্পেশাল পারমিট লাগে না কাশ্মীরে যেতে, 19-এর পরে আর কি। তো সেটা উনি মানে মরে গিয়েও ওইটা আমাদের জন্য করে গেছেন, এবং হচ্ছে দিল্লিতে কংগ্রেস চেঞ্জ হওয়ার পরে এটা সম্ভব হয়েছে। আমি কোনো পলিটিক্যাল বক্তব্য রাখিনি, কিন্তু এটা হচ্ছে ইতিহাস। তো একটা মানুষ জন্ম থেকে এত শাসনের মধ্যে থেকেছেন, সেটা স্যার খুব ভালো করেই বলেছেন। দিয়ে উনি একটা মানে সম্ভ্রমশীল একটা ক্যারেক্টার, মানুষের প্রতি সম্ভ্রম, সকলকে সৌজন্য দেখিয়ে উনি কিন্তু যতটা সম্ভব প্রতিবাদ করা সম্ভব, যতটা মানুষের জন্য লড়াই করা সম্ভব, সেটা সারা জীবন করে গেছেন। এমনকি উনি মারা যাওয়ার পর যোগমায়া দেবী, ওই যোগমায়া কলেজ আছে না আশুতোষের মর্নিং, ওটা তো তোমরা জানো তো, ডে কলেজটা হচ্ছে আশুতোষ মুখার্জির নামে, ইভিনিংটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, আর হচ্ছে যোগমায়া দেবী কলেজ হচ্ছে মর্নিংটা। উনি তো ওনার মা, উনি তখন বোধহয় 86 বছর বয়স। উনি নেহেরুকে লিখেছিলেন যে আমার ছেলের মৃত্যুর কেন হ্যাঁ কিছু তদন্ত হবে না। নেহেরু কোনো উত্তর দেননি, তদন্ত হয়নি। তো যাই হোক, সবাই জানে উনি কিভাবে মারা গেছেন। তো একটি মানুষের
এইরকম একটা কর্মবহুল জীবন যেদিকে গেছে, এবং এটা ভাবা যায় যে হঠাৎ করে এমএতে একটা সাবজেক্ট চেঞ্জ করে নিলেন এবং নিয়ে সেখানেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন, মানে কত বড় ব্রিলিয়ান্ট হলে এটা করা সম্ভব হয়। তো একজন ব্রিলিয়ান্ট নেতা সব আমরা হারিয়েছি, লাইক সুভাষ বোস, আমরা হারিয়েছি শ্যামাপ্রসাদকেও। তো তোমাদের মাঝখানে এইসব চিৎকার করে বলার একটাই কারণ, যে তোমরা যদি ঠিক করে চিন্তা ভাবনা করে উঠতে পারো, তাহলে তোমাদের মধ্যে থেকে আরো শ্যামাপ্রসাদ, আরো সুভাষ বোসের জন্ম হবে, আমাদের দেশ প্রকৃত নেতা পাবে। সবাই খুব ভালো থাকো। ধন্যবাদ প্রিন্সিপাল ম্যাডামকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, প্রশাসনিক প্রধান হিসেবে, আর আজ আমাদের অনুষ্ঠানে দুজন প্রিন্সিপাল অধ্যক্ষ রয়েছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ। আর একটা তথ্য জাস্ট দিয়ে দেওয়ার এখানে, স্যারের তথ্য আমরা যেটা জেনেছি, তিনি সুলেখক লেখেন, আমাদের ম্যাডামও লেখেন, এটা আমরা সবাই জানি লেখে করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পারিবারিক যে ঐতিহ্য, এটা আমার কথা নয়, প্রখ্যাত সমাজতান্ত্রিক পার্থ চট্টোপাধ্যায় তার গবেষণায় দেখাচ্ছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের যে রামায়ণ, বাংলার যে রামায়ণ লিখেছেন, কৃত্তিবাস হচ্ছেন তাঁরই বংশধর, এবং তাঁরই বংশ পরম্পরায় সবাই লেখক। একজন লেখক, একজন প্রশাসনিক প্রধান, তাঁর জীবন নিয়ে আজ আলোচনা করলাম। আলোচনা যারা ছিলেন তারা দুজনেই সুলেখক এবং দুজনেই প্রশাসনিক পদে। দুজনকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্বে চলে এসেছি। নিয়ম মেনে একেবারে অনুষ্ঠানের শেষে কিছু ধন্যবাদ জ্ঞাপনের পালা থাকে। ধন্যবাদ জ্ঞাপন করবে আমাদের কলেজের অধ্যাপক ডক্টর মন্দিরা ঘোষ। Everyone who joined us today, your active participation made this event a huge success. A heartfelt thanks to the Cultural Subcommittee of Maharani Kashishwari College for conducting this special lecture program. I should thank all of our academics, faculty member and non-teaching staff and our students of our college for making this special lecture come to an existence. Thank you all. तव शुभ नामे जा